তোমরা যাকে দেখছো আজ আমার সাথে, এই র্যাঙ্ক দেখো, তোমার এখানে আমার র্যাঙ্ক আছে ডাব্লিউবি কনস্টেবলের মক টেস্টে 4 নম্বর টেস্টে। তোমরা গিয়ে সার্চ করবে, নাহলে আমি তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে, দেখো 4 নম্বর টেস্টে র্যাঙ্ক 1 ডাব্লিউবি কনস্টেবলে। আর তোমরা আর 1 নম্বর টেস্টে দেখবে র্যাঙ্ক 5 আছে সৌরভ মণ্ডল। কিন্তু তা সত্ত্বেও এই কারণে জিএনএম চুজ করছে, কারণ এর তো ডাব্লিউবিকেপি কনস্টেবলে ধরো দেখো 80 82 যতগুলো মক টেস্ট দেখছো 80 82 77 78 র্যাঙ্ক আছে, মানে নাম্বার আছে। তা সত্ত্বেও কেন ডাব্লিউবি কনস্টেবল ছেড়ে কেন জিএনএম যাচ্ছে, তার সব কিছু আমরা জানবো, এর কাছ থেকে সব কিছু জানবো। তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমি তো পডকাস্ট কোনোদিনই করিনি, পডকাস্ট নয়, এটা আমার ছোটোবেলার বন্ধু, কারণ আমরা 5 থেকে সব একসাথে পড়েছি, ক্লাস 5 থেকে। আমার মানে গ্রামের বন্ধু বাদ দিয়ে বাইরের যতগুলো বন্ধু তার মধ্যে ফার্স্ট এর সাথে পরিচয় ক্লাস 5 থেকে এখনও পর্যন্ত, যার সাথে আমার বন্ডিং এখনও ঠিক মতো আছে। তাই তাই জন্য পডকাস্টটা আমি করছি, কারণ তোমরাও অনেকে যারা জিএনএমের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা তো শেষ পর্যন্ত দেখো। আর বাকি যারা ডাব্লিউবিকেপি কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ তারাও ভিডিওটা দেখো, কারণ এর কাছ থেকে অনেক কিছু জানবো। র্যাঙ্ক 1 22,000 20,000 ছেলের মধ্যে একটা মক টেস্টে র্যাঙ্ক 1 4টে এখানে ব্যাপার নয়। এর কাছ থেকে আমরা সব কিছু জানবো, কারণ এই আগেও 2টো অ্যাটেম্প দিয়েছিল জিএনএমের, 2022-23 দিয়েছিলিস, তাই না? হ্যাঁ হ্যাঁ 2022-23 দিয়েছিলাম, তা সত্ত্বেও কেন এর 3 বছর লেগে গেল, কেন, কী কারণ, সব কিছু জানবো এর কাছ থেকে। তো এর র্যাঙ্ক আসছে এবারে 398। হ্যাঁ তা মোটামুটি অশোকনগর কলেজে পেয়েছে জিএনএম। তোর স্কোর কত আছে এবারে? 92.66 মানে আউট অফ 115, 115-র মধ্যে 92.66, মানে বুঝতে পারছো। আর 398 র্যাঙ্ক আছে। হ্যাঁ ওবিসিতে 43। ওবিসি র্যাঙ্ক 43, ওবিসি বি। তাহলে তোমরা বুঝতেই পারছো, কারণ জিএনএম তুমি ইয়াটা বল, মানে তোদের কী পার্ট থাকে, মানে কী কী থাকে না থাকে? হ্যাঁ আমাদের সাবজেক্টসের যে ইয়াটা থাকে ওটা হচ্ছে বায়োলজি থাকে, মানে যেটা লাইফ সায়েন্স 9-10-এর ভাষায়, ওটা থাকে 50। তারপর ফিজিক্যাল সায়েন্স যেটা ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয় যেটা, ওইটা 25। ম্যাথ থাকে 10, জিকে 10, ইংলিশ থাকে 15, আর বেসিক রিজনিং থাকে 5। এবারে তোমাদের একটা কথা বলি, তো অনেকের হতে পারে যে তাহলে এসএসসি কেন এক্সাম দিচ্ছে না। এসএসসি সিএইচএসএল দিয়েছিল, সিএইচএল টায়ার 1 কোয়ালিফাই করেছিল, আর টায়ার 2তে হয়নি, মানে মেন্সে হয়নি কারণ এর জিকে স্ট্রংটা, মানে জিকেটা অতটা স্ট্রং নয়, কারণ জিএনএম এ জিকে 5 থাকে, বেসিক্যালি জিকে 5 থাকে, জিএনএম 10 থাকে। জিকে 10 থাকে, জিএনএম সরি। তো জিকে এসএসসির জিকেটা একটু মানে ডাইভার্স, প্রত্যেকটা জায়গা হ্যাঁ। থেকে কারেন্ট অ্যাফেয়ার বা এইসব যেগুলো জিনিসগুলো, এগুলো মানে হচ্ছে প্রত্যেকটা স্টেট রিলেটেড দেয়, আর আমার অতটা নলেজ নেই। আর এমনিতে দেখতে গেলে মানে ইংলিশটা আমার তুলনামূলক একটু বেশি স্ট্রং ছিল, তো সেই কারণে আর কি টায়ার 1টা কোয়ালিফাই হয়ে গেছিলো, বাট টায়ার 2তে আমি অতটা ভালো করতে পারিনি। এই জিকের জন্য, কারণ জিকেটা ঠিক থাকলে এর সিএইচএসএল হয়তো কোয়ালিফাই হয়ে যেত। আর পিএসসি মিসলেনিয়াস বলছি, পিএসসি ক্লার্কশিপ দিয়েছে, ক্লার্কশিপও মোটামুটি স্কোর ভালো আছে, কিন্তু এবারে তো ক্লার্কশিপে কোনো ঠিক নেই। আর এর স্বপ্ন একটাই যে আমি জিএনএম করবো। তুমি তাছাড়া ভাবো ডাব্লিউবিকেপি কনস্টেবলের টেক্সট বুকে মক টেস্ট দিই, আর আমি তোমাদেরকে যা কথাটা বলছি, কারণ টেক্সট বুক সম্বন্ধে আমারও আইডিয়া আগে ছিল না। তোমরা অনেকে জানো যারা আমার ভিডিওগুলো ফলো করো, যে আমি মক টেস্ট সম্পর্কে আগে জানতাম না। টেক্সট বুক সম্বন্ধে এর কাছ থেকে আমি জেনেছি, কারণ আমার যখন জিডি এক্সাম ছিল তার 2-3 মাস আগে, আমি তখন 600 টাকা দিয়ে আমি কিনেছিলাম পাস পুরোটা। সেই কিনা তার জন্য আমার প্র্যাকটিস করেছিলাম বলে আমার কিছুটা ইম্প্রুভ হয়েছিল, কারণ আমি আগে জানতাম সবাই, কিন্তু প্র্যাকটিস কম করতাম। কারণ আমার 2টো প্র্যাকটিস সেটা বুক ছিল, ওগুলো জিডি থাকেনি, ওগুলো ডাব্লিউবিকেপি কনস্টেবল ছিল। কারণ তোমরা অনেকেই জানো যে আমি কেপি কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছি, ডাব্লিউবিকেপির প্রিপারেশন নিয়েছি, যেহেতু আমি আগে জানতাম যে আমার হাইট নেই, তার জন্য আমি। আর তারপরে জিডিতে আমি মোটামুটি সেকশনাল টেস্ট সাবজেক্টের সব দিই টেক্সট বুক থেকেই, কারণ এই বলেছিল টেক্সট বুকটা নে ভাই, এখান থেকে সব কিছু কর। তাই আমি নিয়েছিলাম। তোমরা যারা নিতে পারো, আমার ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। কাগজের কাছ থেকে জানবার, যারা জিএনএম আছো তোমরা ভালো করে দেখো, তোমরা শেষ পর্যন্ত সব কিছু জানতে পারবে, কারণ তোমরা একজন র্যাঙ্কারের সাথে বসে আছো যারা জিএনএম দেখছো। এর মাধ্যমিকে আমাদের স্কুলের ফার্স্ট বয় ছিল। কত পেয়েছিলিস তুই বল? মাধ্যমিকে 646। মাধ্যমিক 646 পাইছিল। এবার তাহলে তোমাদের অনেকে মনে হতে পারে যে টেক্সট বুকে তাহলে ডাব্লিউবিকেপি মক টেস্ট কেন দিত, কারণ আমার সাথে কম্পিটিশন চলতো যে তোর কত র্যাঙ্ক আসছে। আমি পেতাম ভাই 55-57 পেতাম, আমি মিথ্যা কথা বললাম না, কারণ আমার ইংলিশ একদম ওয়েক, ইংলিশ আমি কিছুই জানতাম তখন, ম্যাথও আমার ওয়েক ছিল অতটা, যখন ওর সাথে কম্পিটিশন 2জন মক টেস্ট দিতাম। এই করে তারপরে আমি টেক্সট বুকটা নিই, আর সেখান থেকে মক টেস্ট দেবো। আর এই মেনলি তখন সিএইচএফএল মক টেস্ট দিস, তাই না? হ্যাঁ সিজিএল এগুলো বাকি আর যে এসএসসি যত যে এক্সাম হতো সবগুলোর মানে ওখানে কম্বাইন্ড আকারে পার্ট টেস্টও দেওয়া যেত, মানে সাবজেক্ট ওয়াইজ, মানে শুধু ইংলিশ দিতে চাইলে ইংলিশও দেওয়া যেত, ম্যাথ দিতে চাইলে ম্যাথও দেওয়া যেত। বেসিক্যালি আমি ওইগুলোই ম্যাক্সিমাম দিতাম, ফুল টেস্ট আমি দিতাম না এই কারণেই, কারণ হচ্ছে অতটা মানে টানা টাইমটা নেওয়াটাও সম্ভব হতো না, আর পার্ট করে দিলে নিজেরই আর কি সুবিধা হতো পড়তে। এইবারে ধর যারা মোটামুটি নতুন ছেলে, তাদেরকে তুই কীভাবে বলতে চাস, যারা কম্পিউটার লাইনে আসবে তাদের তুই কী বলতে চাস?
হ্যাঁ, নিজের সুবিধা মতো করো। তোমার যদি ফুল টেস্ট নিতে তুমি যদি কমফোর্টেবল হও তাহলে অবভিয়াসলি দাও, আর যদি না হয় ফার্স্টে পার্ট 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 হিসেবে দাও, কম কম। সেকশনাল টেস্ট বা সাবজেক্ট টেস্ট। হ্যাঁ ওইটাই। আর বেসিকটা তো আগেই দরকার, কারণ এই যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, আমি তোমাদের বলেছি, কারণ এই আমার জানা মাধ্যমিকে ম্যাথের অবস্থা কেমন ছিল, সেখান থেকে আমি ম্যাথে কেমন জায়গায় এসেছি, মোটামুটি একটা ভালো জায়গায় এসেছি, যে মক টেস্ট দিলে আমার ভালো স্কোর আসে। এখন আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে ম্যাথে আমি এত ভালো কী করে হলাম, জাদু হয়ে গেছে আমার মধ্যে। আর এই সায়েন্সের স্টুডেন্ট রেখে তো বেশি প্র্যাকটিস করতে হয়নি, তাহলে যারা আর্টসের স্টুডেন্ট আমার মতো ম্যাথের তাদেরকে তুই কি বলতে চাস? ম্যাথটা বেসিক্যালি যদি কারো উইকও থাকে তো প্রথম থেকে মানে যে বেসিক বেসিক জিনিসগুলো যেগুলো একদম মানে ইজি, যেগুলো মানে বেসিক থেকে শুরু করতে হবে। অনেক ছেলে আছে, কারণ আমি ভুল করতাম যে প্রথমে প্র্যাকটিসে ঢুকে যেতাম ক্লাসে, সেগুলো করা চলবে না। বেসিক তোমাকে বেসিক থেকে শিখতে হবে, কনসেপ্ট শিখতে হবে, কনসেপ্ট। ওইটাই আমি তোমাদের ভিডিও তো করেছি, একটা সুবিধার স্যারের ম্যাথের নিয়ে ভিডিও করেছি, সেটা 9K 10K ভিউ চলছে এখন। তোমাদের আমি একটা কথা বলেছি, একটা ভিউ হয়েছে ভিডিওটা, কেন ভিউ হয়েছে, কারণ সবাই পছন্দ করেছে ভিডিওটা। তোমরা, আমি সত্যি কথা বলছি, ম্যাথে আমি সবচেয়ে কম পেয়েছি, মাধ্যমিকে 37 পেয়েছি, বাকিগুলো মোটামুটি আমার স্কোর ঠিক আছে। মাধ্যমিক সবচেয়ে কম ম্যাথে পেয়েছি আমি। কেন পেয়েছি কারণ জানো? কারণ আমি তখন ম্যাথটাকে আমি মানে করিনি, তখন দেখিনি ম্যাথটাকে ভালো করে, তার জন্য আজ আমার এই অবস্থা। মানে এত দেরিতে আমার ম্যাথ শিখতে লেগেছে। প্রথম অনেক ভুল করেছি আমি, কারণ প্রথমে প্র্যাকটিস ক্লাসে চলে যেতাম, মকটা এখানে এখন দিতাম, এইটা ফাটা দিতাম। তোমরা আগে কনসেপ্ট শিখো, যে কোনো একটা স্যারকে ফলো করো ম্যাথের জন্য, নাকি? একদম একদম, সব স্যারে ভালো, সব স্যারের যে কোনো একটা স্যারকে ফলো করা উচিত, মানে যেহেতু একজনের ওইটাই দেখ, আমার মনে হয় যে ভালো উচিত। একদম একদম। আর তোমরা যে কোনো একটা স্যারকে ফলো করো, আমি ম্যাথের ভিডিও দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা দেখো। যে কোনো একটা স্যারকে ফলো করো, ও যা শেখাবে সেটা দেখেই তুমি শেখো। আর প্রথমে কেউ প্র্যাকটিস ক্লাসে যান, আগে একটা ফাউন্ডেশন ব্যাচ নিতে পারো তোমার যদি মনে হয় কোথাও ম্যাথের। তাছাড়া আমি ভিডিও করে দিচ্ছি, সেখান থেকে আগে বেসিক ক্লিয়ার করো, তারপরে মক টেস্ট দাও। টেক্সট বুকে দিতে পারো, বা তোমার যেখান থেকে ইচ্ছা টেক্সট বুকে দিতে পারো, মানে না তোমার যদি মনে হয় সেখান থেকে দিতে পারো। এবার যারা জিএনএমে ধরো আসবে, তাদের তুই কি বলতে চাই, তারা কীভাবে প্রিপারেশন নেবে? কারণ তোর তো সায়েন্স মনে হয় 90 থাকে সেখান থেকে, তারা কীভাবে পড়লে মানে ভালো হবে সায়েন্সটা? প্রথমত হচ্ছে 9-10-এর বই যাদের যদি কারো পড়া থাকে তাহলে তো খুবই ভালো, যদি না থাকে তো আমি বলবো 9 আর 10-এর বইগুলো এনাফ। এই কারণ হচ্ছে অনেকেই বলে যে এখন তো জিএনএমেও সায়েন্স বেসড কোয়েশ্চেন দিচ্ছে। 11-12-এর যে টপিকগুলো রয়েছে আমাদের বায়োলজির বা অন্যান্য সাবজেক্টের, যেমন লগারিদম বলে একটা চ্যাপ্টার রয়েছে, ওটা কিন্তু আমাদের মাধ্যমিকে অতটা গুরুত্ব দিয়ে করানো হয়নি, ওটা 9-এ জাস্ট একটু টাচ ছিল। তারপর ওটা মেনলি রয়েছে 11 আর 12-এই। তো ওরমভাবে সব কিছু যে করতে হবে এরকম কোনো মানে নেই। মেয়েদের ক্ষেত্রে যদি দেখা হয়, টোটাল 115-এর মধ্যে 65 থেকে 70 পেলেই এনাফ গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য। 60 পেলেও হয়ে যায়, 60 পেলেও হয়ে যায়। হ্যাঁ, না এবছর একটু যেহেতু কোশ্চেনে জিতে গেলে কাট অফটা একটু বেশি যায়। এবারে আমি একটা কথা বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জিএনএম পড়াটা সবচেয়ে কঠিন ব্যাপার। তোমরা এখনো হয়তো, আমি জানি না, তোমাদের এটা বলতে ভুলে যাচ্ছিলাম, কারণ ছেলেদের দুটো কলেজ আছে, তাই না? একটাই 85টা সিট আছে, একটা 35টা। হ্যাঁ, দুটোই কলেজ, দুটোই কলকাতায়, একমাত্র একটা হচ্ছে। তাহলে ভাবা, 85, 35, 90, 120টা সিট, সেখানের মধ্যে জিএনএম পাওয়াটা ছেলে হয়ে কম নয়। কারণ তুমি ভাবো 92 পাওয়া 115-এর মধ্যে চারটিখানে ব্যাপার নয়। আর তোমার পুরো র্যাঙ্ক হয়েছে 398, তোমরা সব জেলা। সেখানে মেয়েদের কত কাট অফ গেছে? 60-65 গেছে মনে হয়, না তাই না? হ্যাঁ, মেয়েদের বয়সের ওই 67-68। আর যাদের হ্যাঁ, তাহলে বুঝতে পারছো, তাহলে আর ছেলে দুটো, সেটা মেয়েদের কত ভ্যাকেন্সি থাকে মোটামুটি? মেয়েদের মোটামুটি 2900 সামথিং থাকে। আর এই যেহেতু মাধ্যমিক এই যে সব ঠিক আছে, জিএনএম কমপ্লিট করার পরে যখনই বেরোবে তখনই কনফার্ম পাবে, মানে আমার যতটা জ্ঞান, তাই না? মানে একটা চান্স আছে, মানে অবভিয়াসলি বাকিদের তুলনায় মানে একটু সেফ জায়গা, যেহেতু এর মাধ্যমিকে আমাদের স্কুলে ফার্স্ট ছিল, আর এই যে মোটামুটি স্কোর ভালো আছে। হ্যাঁ, আমার অলমোস্ট দুটো 92% করে আছে। আর তোমাদের একটা কথা বলছি, কারণ তোমরা অনেকেই জানো যে আমি আমার হিন্দি বইটা তোমাদের বারবার বলেছি যে আমি হিন্দি পড়ে যাইনি, হিন্দি বইটা দিয়ে দিয়েছিলাম একজনকে, এর ভাইকে দিয়েছিলাম। এর ভাইও এখন নেভিতে জব পেয়ে গেছে, কারণ ভগবান যখন দেই তখন সব কিছু একসাথে দেই। এর ভাই আগে নেভি মেডিকেল অ্যাসিস্ট্যান্টে পেয়েছে, এই মেডিকেল অ্যাসিস্ট্যান্টে যেটা রেজাল্ট দিয়েছে সেখানে পেয়ে গেছে চাকরি। তাই ভাই হিন্দি জিডি পরীক্ষা দিতে যায়নি, কারণ ও তখন প্রচণ্ড শরীর খারাপ ছিল, তার জন্য জিডি পরীক্ষা দিতে যায়নি। তাই হিন্দি বইটাই আমার বলছিল যে নিয়ে আসবো, কি আমি বলি না আসতে না, হিন্দি বইটা আমি আর কী করবো। তাই তোমরা, এর ভাইও পেয়ে গেছে নেভিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এও জিএনএম পেয়ে গেছে। তুমি যদি অ্যাকচুয়ালি দেখো, কারণ আমরা WBKP কনস্টেবলের জন্য পড়াশোনা করছি, আমরা পরীক্ষা পাস করলে মাত্রার হলে আমার চাকরি, সেখানে এর 3 বছর না 4 বছর? 3 বছর লেগেছে। 3 বছর, তারপরে এরা ইন্টারভিউতে বসতে হবে। তোদের কীরকম প্রসেসটা বল জিএনএম? হ্যাঁ, আমাদের 3 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর রেজিস্ট্রেশন দেয়, তারপর ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে রিক্রুটমেন্ট বেরোয়, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যেটা। তো তারপর ওখানে ইন্টারভিউ হয়, ডকুমেন্ট ভেরিফিকেশনের নাম্বারগুলো ক্যালকুলেট হয়, মাধ্যমিকে যে নাম্বার অনুযায়ী হয়। হ্যাঁ, তারপর প্যানেল লিস্ট বের হয়। এইবারে তুমি জিএনএম তোমার কমপ্লিট করার পরে তুমি আরও বড় বড় এক্সামের জন্য, যেগুলো নার্সিং অফিসার, তবে সেখান থেকে তুমি আরও এক্সাম দিতে পারো, সেখান থেকে তুমি আরও হায়ার লেভেলে যেতে পারো, তাই কি না? হ্যাঁ, একদম।
মানে যদি কেউ চায় যে ওখানে আমি থাকবো না, সীমিত থাকবো না, আরো এগিয়ে যাবো, সে যেতে পারে। অবভিয়াসলি 2 বছর এক্সপিরিয়েন্স করে যাওয়া যায়। আবার বিনা এক্সপিরিয়েন্সও যদি তোমার র্যাঙ্ক ভালো করতে পারো, তাহলে এমন অনেক হসপিটাল রয়েছে যারা কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই ডাইরেক্ট ওই নর্থসেট বলে একটা পরীক্ষা হয়, নর্থসেটের র্যাঙ্ক থ্রুতে ডাইরেক্ট জব দেয় ওখানে। ওটার স্যালারি অলমোস্ট প্রায় 80,000 প্লাস, মানে গ্রেড 1-এর জব ওটা। আর তুই জেন পাসও দিয়েছিলিস তুই, তাই না? হ্যাঁ, জেন পাস যেটা প্যারামেডিক্যালের জন্য, ওইটাও আমি দিয়েছিলাম। এটাও সিলেক্ট হয়েছিল, 2-3 বার, 2 বার সিলেক্ট হয়েছিলিস। হ্যাঁ, 2022 থেকে দিচ্ছি আমি জিএনএম আর জেন পাস দুটোই। তো 2022-এ 1397 র্যাঙ্ক হয়েছিল, সেরকম ভালো কোর্স আমি পাইনি সেই বছর, ওই জন্য ভর্তি হয়নি। তারপর 2023-এ 533 র্যাঙ্ক, আর এই বছর 24-এ 1111। তো আগের বারও আমি কল্যাণীতে বিএমএলটি পেয়েছিলাম, বাট আগের বছর অ্যাডমিশন নিইনি, কারণ আমার আরেকবার দেওয়ার মানে একদম পুরো আমি স্থির করে নিয়েছিলাম। এবছর আমি অ্যাডমিশনটা নিয়েছিলাম কল্যাণীতে, কারণ এই জিএনএমটার বিষয়ে আমি শিওর ছিলাম না। কারণ 2022 আর 23-এর থেকেও এবছর আমার বেশি র্যাঙ্ক এসেছে। 2022-এ আমার র্যাঙ্ক এসেছিলো 380, ওবিসিতে র্যাঙ্ক এসেছিলো 42 তারপর আমার সেটা 23-এ গিয়ে হলো হচ্ছে 297, ওবিসির র্যাঙ্ক হয়েছিল 32। তারপর এই বছর হয়েছে 398, যেখানে ওবিসি বি র্যাঙ্ক 43। তো দেখতে গেলে আমার এটা থার্ড অ্যাটেম্পটে সবার থেকে হাই র্যাঙ্কও আমি চান্সটা পেলাম। ওই কারণে মানে প্রথম রাউন্ড থেকে আমি শিওর ছিলাম না যে আমার হবে কি না আদেও, এই জন্য আমি অ্যাডমিশনটা নিয়েছিলাম প্যারামেডিক্যালে। আর তোমাকে আমি একটা কথা বললাম যে যখন ভগবান দেয় একসাথে দেয়, কারণ এর ভাই আগে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জব পেয়েছে, মানে ট্রেনিংয়ে চলে গেছে, তার কিছুদিন বাদে এই রাউন্ডের রেজাল্ট বেরিয়েছে, আর এও পেয়ে গেছে জিএনএম। কারণ তোমরা সবাই প্রিপারেশন, কারণ সবার মনে হচ্ছে যে ওবিসি কেস নিয়ে আমিও পুরো, তোমরা যারা আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের চ্যানেল যুক্ত হয়নি তারা জানবে না, তোমরা যুক্ত হয়ে যাও, লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। সেখানে আমি তোমাদের বলেছিলাম যে ওবিসি কেসের জন্য বারবার ঝামেলা হচ্ছে, কারণ আমিও জিডিতে আমার হাইটে কেটে গেছে, সেখান থেকে আমিও বুঝতে পারছি, কারণ এক্সাম না হওয়ার আমরা পড়ছি কিসের জন্য, এক্সামের জন্যই তো পড়ছি, যে আমার এক্সাম আছে। এবার যদি এক্সামের কোনো ঠিক না থাকে তাহলে আমরা কীভাবে পড়াশোনা চালিয়ে যাবো? তাই তোমরা সকলে পড়াশোনা চালিয়ে যাও, এক্সাম হবেই, মার্চ এপ্রিলে আমার যেমন হচ্ছে WBKP হবে। এবার এর কাছ থেকে আরও কিছু জেনে নেবো, যারা জিএনএম এর জন্য আছে তাদেরকে তুই একটু গাইড কর, মানে তারা কীভাবে প্রিপারেশনটা নিলে ভালো হবে, তারা প্রথম থেকে মানে কীভাবে। হ্যাঁ, যদি কেউ একবার বা দুবার এক্সামটা দিয়েছো, তাহলে তো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমার কোন জায়গাটাতে ভুলটা হচ্ছে। সেটা কোনো একটা পার্টিকুলার সাবজেক্টও হতে পারে, আবার 2-3টে সাবজেক্ট মিলিয়েও হতে পারে। তো এরপর ওইখান থেকে তোমার যে একটা টার্গেটস করতে হবে, তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, সেটা যারা লোক SC ST OBC যাই হোক, তো সেখান থেকে তোমার কতটা নাম্বার দরকার বা কোন র্যাঙ্কটা পেলে তুমি একদম শিওর শর্ট চান্সটা পেয়ে যাবে, সেই রকমভাবে তোমাকে একদম পুরোপুরি প্ল্যানটা রেডি করতে হবে যে আমি এই সাবজেক্টে এত মার্কস টার্গেট করবো, এই সাবজেক্টে এত মার্কস টার্গেট করবো। যেমন আমার প্রথম থেকেই ছিল যে 95+ ছাড়া তো হচ্ছেই না জিএনএম ছেলেদের। তো সেই কারণে আমার বায়োলজিতে একদম পুরো 45+ টার্গেট ছিল, ফিজিক্যাল সায়েন্সও 20+ ধরতে গেলে, ওই দিক থেকে দুটোতেই। কারণ যেহেতু 75 মার্কস ওইটাতে রয়েছে, আর ওইটা আমার কাছে স্কোরিং সাবজেক্ট, সব থেকে বেশি মার্কস আমি ওইটাতেই তুলতে পারবো, এটা আমারও মনে হয়। কারণ 9 আর 10-এর সিলেবাস তুলনায় দেখতে গেলে 11-12-এর থেকে অনেকটা ইজি এবং অনেক তাড়াতাড়ি এবং ইজিলি, মানে স্ট্র্যাটেজিক্যালি ফলো করলে কমপ্লিটও করা যায়। সেই জন্য আমি ওই দুটোতেই 65+ টার্গেট করেছিলাম। এছাড়া ম্যাথ তো অবভিয়াসলি আমি 8-9 তো টার্গেট অবভিয়াসলি করেছিলাম। আর জিকেতে আমি জিকে আর ইংলিশটা আমি অতটা শিওর ছিলাম না, ওইখানে দুটো সাবজেক্ট মিলিয়ে আমি 15 টার্গেট করেছিলাম। আর লজিক্যাল রিজনিং যদি কেউ মানে কিছুই না জানো, তাও যদি তুমি নর্মাল বেসিক ক্লাসগুলো করো না, তাও 5 ওটা ইজিলি চলে যাবে। লজিক্যাল রিজনিং একদম ইজি দেয়, একদম বেসিক থেকে দেয়। এবার তোমাদের একটা কথা বলছি, এই যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, তাই এই সায়েন্সটা এতটা প্রবলেম হয়নি, কারণ আমরা আর্টসের স্টুডেন্ট, আমরা বুঝতে পারি যে আমাদের কতটা ম্যাথ সায়েন্স আমাদের কতটা প্রবলেম। তাই যারা আর্টসের স্টুডেন্ট, মানে মেয়েদের কথা বলছি, ছেলেদের তো অনেক টাফ হবে কম্পিটিশন, যেহেতু দুটো কলেজ 120টা সিট। যারা মেয়েদের পাওয়াটা অ্যাকচুয়ালি যদি দেখিস অলমোস্ট, তাহলে ইজি, অতটা মানে জটিল নয়। যারা যারা টার্গেট করে পড়ে যে এটাই আমি এত তুলবো, সেরকমভাবে যদি পড়ে তাহলে তারা ক্লিয়ার করতে পারবে। হ্যাঁ, একদম অ্যাচিভেবল। মানে একবার তুমি মক টেস্ট দিলে বা দিলে, সেখান থেকে তুমি নিজের যে ওইটা বুঝতে পেরে যাবে। তারপর ধরো তুমি ম্যাথে পাচ্ছ না, তুমি ম্যাথে জাস্ট 3-4 মার্কস টার্গেট করলে, যেমন সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, যেগুলো আসে, যেগুলো ম্যাথ একদম শিওর অ্যানালিসিস করে নিতে হবে যে এগুলো আসছে, আমি এগুলো টার্গেট করবো, এগুলো থেকে পাবো একদম। যেমন আমি বলে দিচ্ছি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, আর হচ্ছে অনুপাত সমানুপাত, আর না হলে হচ্ছে এইদিকে অংশীদারি কারবার, এই 4টার থেকে যে কোনো দুটো দেবে, কেই দেবে। আর বীজগণিতের যদি ধরা হয় তাহলে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, আর হচ্ছে সরলীকরণ, মানে যেটা হচ্ছে ওই ক্যালকুলেশন, গুণ ভাগ যোগ বিয়োগ ওইরকমভাবে। আর যদি কেউ পরিমিতি করতে পারে তাহলে তো খুবই ভালো। পরিমিতির শুধুমাত্র 10 আর 9-এর যে সিলেবাসটুকু রয়েছে, ওইখান থেকে 2 থেকে 3টে কোয়েশ্চেন দিয়ে দেয়। আর এরপর বাকি যে 2-3টে কোয়েশ্চেন থাকে, ওগুলো কিন্তু র্যান্ডমাইজ করে, মানে কোনো বছর লগারিদম দেয়, কোনো বছর সূচক দিয়ে দেয়, কোনো বছর আবার কি করে যে
আর যেমন 2022-এ দুটো শিফটে পরীক্ষা হয়েছিল, তো একটা শিফটে কিন্তু লগারিদম দিয়েছিল এবং অপর শিফটটাতে একটা আলাদা ধরনের কোয়েশ্চেন দিয়েছিল, তো ওই রকমভাবে হয়। এই আগে তোমার 2022-এ তুই দিয়েছিস প্রথম, হ্যাঁ, তারপর 2023-এ দিয়েছিল, আর এটা থার্ড অ্যাটেম্প। একজন টপার হয়েও 3 বছর তোর কেন লেগে গেল? তোর কি মনে হয় যে 3 বছর কেন লেগে গেল তোর? যে একজন টপার হয়, মানে যেহেতু এদের দুটো কলেজে কম সিট, সেই তুলনায় তুই কি বলতে চাস তুই যে তোদের ওইটাই কম্পিটিশনটা খুবই হাই ধরতে গেলে। ছেলেদের 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 যেহেতু তুমি যদি দেখতে দেখতে আসো যে পার্সেন্টেজ অফ সাকসেস রেশিও, মানে যেটা তুমি যদি মানে যতই ভালো পড়াশোনায় থাকো না কেন, 90-র উপরে তোলাটা কিন্তু খুবই টাফ। এর কারণ হচ্ছে নেগেটিভ মার্কিং, আর সেকেন্ড হচ্ছে ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন। ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেনগুলো এরকমভাবেই সেট করে ওরা, মানে একটা একটা যদি তুমি কারেক্ট অ্যান্সার দাও তাহলে তুমি মার্কস পাবে, কিন্তু যদি তার সাথে তুমি একটা ভুল অ্যান্সার দিয়ে দাও তাহলে কিন্তু ওটাতে পুরো জিরো। মানে দুটোর মধ্যে তুমি ধরো একটা ঠিক দিলে একটা ভুল দিলে তাহলে কিন্তু জিরো। ওইরকম আমার হয়েছিল 2022-এও আমার 4টে কোয়েশ্চেন হয়েছে বায়োলজি আর ফিজিক্যাল সায়েন্স মিলিয়ে, সিলিমিস্টেক একদম একদম পুরো। মানে আমি দুটো শিওর ছিলাম, এক্সট্রা করতে গিয়ে আমার 3টে। মানে আমি বলেছি ব্যাপারটা, আমাদের যেমন ডাব্লিউপি কনস্টেবলে একটাই আমাদের অপশন থাকে, ওটাই আনসার হবে, কিন্তু এদের ওরকম থাকে না, আমার 2-3টে অপশনের মধ্যে আনসার হবে। 85টা কোশ্চেন তো এক মার্কস ওরকম ভাবেই থাকে, নেগেটিভ মার্কিং 0.5। তারপর বাকিগুলো কিরকম থাকে? বাকি 30 মার্কস, যেটা 15টা কোশ্চেন থাকে, বায়োলজিতে 10টা আর এই ফিজিক্যাল সায়েন্সে 10টা। তো ওই জায়গাটাতে সবার থেকে বেশি টার্গেটটা করতে হবে, বিশেষ করে যারা একটু মানে ভালো স্কোরটাকে এগিয়ে নিতে চাও। এর কারণ এইটাই যে এই জিনিসগুলোকে অনেকেই বেশি গুরুত্ব দেয় না। 10টা কোয়েশ্চেন ভাবে ও ওখান থেকে তো আন্দাজে করে দেবো, নেগেটিভ মার্কিং নেই, যা পেলাম 7-8 পেলাম ওটাতে অনেক। বাট এখানে কিন্তু যদি কেউ ভালোভাবে পড়ে, ফিজিক্যাল সায়েন্সে এই বায়োলজিতে 14 আর ফিজিক্যাল সায়েন্সে কিন্তু 5 মার্কস তোলাই যায়। 14 আর 5-এ 19 মার্কস, মানে 30-র মধ্যে 19, অলমোস্ট 80%। মানে তোর কি মনে হয় যে বায়োলজি কোন চ্যাপ্টারগুলো সে পড়লে, যা জিএনএম এর জন্য দেখছো ভিডিও এখনো পর্যন্ত, কোন চ্যাপ্টারগুলো পড়লে সে মোটামুটি ওইখান থেকে একদম, কমন পাবে? তুই বায়োলজি থেকে কোন চ্যাপ্টারগুলো সে পড়ে? কমন বলতে ওরম ভাবে নেই, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো তাহলে নিজেই বুঝে যাবে সে যে কোনগুলো আসছে না কোনগুলো আসছে, আসছে না আসছে। আর সেইগুলো বেশি ফলো করো, সেই চ্যাপ্টারগুলো বা সেই জায়গায় বেশি ফলো করো। যেমন রক্তপক্ত কি কি চ্যাপ্টার আছে, আমি তো জিএনএম বেশি ফলো করে নিয়ে একদিন বলছিল, মানে কোন চ্যাপ্টারগুলো তাও করলে মোটামুটি আসবে? হ্যাঁ, 9-10-এর 5-5 করে 10টা চ্যাপ্টার রয়েছে, তো 10টা চ্যাপ্টারের মধ্যে মোটামুটি প্রায় সবগুলোর ওয়েটেজ অ্যাভারেজ ভাবে সেমই থাকে। তাও তুমি একটু অ্যানালিসিস করে না যে কোনগুলো থেকে বেশি এসেছে, হ্যাঁ, সেই জায়গাগুলো তুমি মানে ভালো করে দেখে পড়ো। ইউটিউবে অনেক ভিডিওস রয়েছে যে কোন চ্যাপ্টার থেকে কোন ইয়ার থেকে কত সালে কোন ইয়ার থেকে ভিডিও কোশ্চেন এসেছে। এবারে তোমাকে আমি একটা কথা বলি, এই যে ইনস্টিটিউটে একটা তুই ভর্তি হয়েছিস কোচিং এ, তাই না, মানে অনলাইনে, সেখানে তোমাদের আমি দেখাচ্ছি স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ এই র্যাঙ্ক 1 আসতো, যতগুলো মক টেস্ট হতো র্যাঙ্ক 1 104-5 এরকম পেতো। তার সাথে তোর স্কোরটা কমে গেছে এইখানে, কারণ 92 পেয়েছে সেটা, তাই না? অবভিয়াসলি, কারণ এক্সাম হলে সিচুয়েশনটা একটু আলাদা থাকে, কারণ আমারও মক টেস্টে ওইরকম নাম্বার স্কোর পাই, ঠিক পাই, কিন্তু আমার এক্সাম হলে আমারও একটু কনফিডেন্স সবারই লো হয়, হাত কাঁপে কারো, মানে যেহেতু এর টার্গেট তোমরা হয়তো অনেকেও জানো না, কি বলে পোস্ট অফিসে যে চাকরিগুলো হয় সেখানে চাকরিও পেয়েছিল, তার সাথে সেখান থেকে ছেড়ে চলে হয়েছে, মানে আমাদের বাইরের স্টেটে পেয়েছে, আসামের কোথায় পেয়েছে, হ্যাঁ আসাম ছেড়ে চলে হয়েছে, কারণ এই স্বপ্ন একটাই যে আমি জিএনএম করবো, তার জন্য জিএনএম এর জন্যই 3 বছর ধরে পড়ছে। এমন কোনো পাগল ছেলে আছে? এবার সবার মনে হতে পারে ছেলে না, ছেলেদের দুটো কলেজ আছে, সেখানে 120টা সিট, সেখান থেকে একটা সিট ছিনিয়ে নেওয়া এতটা সোজা নয়। কারণ তুমি বুঝতে পারছো, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি থাকে 8,000-10,000, সেখানে একটা আমরা চাকরি পাই না। তাহলে ভাবো 120টা সিটের মধ্যে ছেলেদের সেখানে পাচ্ছে, মানে 115-92 পাচ্ছে, এতটা সোজা নয় তোমরা যতটা ভাবছো। এই টার্গেট একটাই ছিল যে আমি জিএনএম করবো, তার জন্য জব শুদ্ধ ছেড়ে দিয়েছে পোস্ট অফিসে, এসে ঘরে পড়েছে। আর সিএইচএফএলের জন্য এই জন্যই পড়ছে না, সবার মনে হতে পারে যে এত ট্যালেন্ট, তার সাথে সিএইচএফএলের জন্য কেন পড়ছে না? সিএইচএলের জন্য, কারণ এর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারেনি, মাঝে ছেড়ে দিয়েছিল। আমি অনেকবার বলেছিলাম যে টান ওই জিএনএমের জন্য গ্র্যাজুয়েশনটাও ছেড়ে দিয়েছে, ভাবো তাহলে কেমন পাগল ছিল। 3টে অ্যাটেম্পটে লাস্ট অ্যাটেম্প পেয়েছে, কারণ আমি সত্যিই খুব খুশি হচ্ছে, কারণ আমাদের অনেক বন্ধু আছে, তার মধ্যে অনেকের সাথে কথা হয় না, এর সাথে আমার টানা কনভারসেশন হয়, ফোনে কথা হয়, সব কিছু বলে খুলে বলে। কারণ ব্যাপারটা হচ্ছে তুমি দেখো, জিএনএম এর টার্গেট ছিল যে আমি জিএনএম করবো, মানে জিএনএম করবো। আর নিটেও দিয়েছিল, নিটে তোর স্কোর কত স্কোর ছিল নিটে? হ্যাঁ, নিটটাও দিয়েছিলাম আমি 2022-এ একবার দিয়েছিলাম, তারপর 23-এ। তো ওই প্রথমবার তো অতটা ভালো হয়নি, 460 সামথিং পেয়েছিলাম, 468 টু বি প্রিফার। আর 2023-এ আমি 530 পেয়েছিলাম। বাট তারপর 24-এ যা হলো এটা দেখে আমার আর মানে ওই দিক থেকে যাওয়ার কোনো ইচ্ছা নেই। কারণ নিটের জন্য তোমার একটা ভালো কোচিং দরকার, সেরকম ধরো সবার বাড়ির অবস্থা সবার সেরকম থাকে না, আমি যেমন সেরকম, এরও বাড়ির সেরকম সেরকম অবস্থা, যে আমরা প্রচণ্ড বড় লোক আমাদের বাড়িতে, সেরকম নিটের জন্য ভালো কোচিং দরকার, তাই কি না? কারণ বাড়িতে পড়ে সেলফ স্টাডি করে নিট ক্র্যাক করা তো সোজা নয়। হ্যাঁ, অবভিয়াসলি, শুধুমাত্র এইটাই নয়,
আর নিটের জন্য প্রত্যেকটা সাবজেক্ট, যেটা বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি, তিনটাতেই তোমার সমান দক্ষতা থাকতে হবে। এমনটা না যে তোমার একটা উইক বলে তুমি কোনো রকমের বাকি দুটো ভালো করে বেরিয়ে যাবে, যেটা কিন্তু জেএনএমে সম্ভব। তুমি যদি ম্যাথ একটাও না করো, যদি পুরো 10টায় তুমি ছেড়ে দাও, বাকিগুলো তুমি যদি ভালো করো, ইজিলি তোমার 65-70 ইজিলি চলে আসবে। বাট নিটে ওরমভাবে নয়, তোমাকে তিনটা সাবজেক্টে তিনটাই জানতে হবে। যদি দেখা হয় বায়োলজিতে বোটানি, জুলজি দুটো আলাদা আলাদা ভাগ থাকে, তো ওইখানেও মানে একদম পুরো 90% বায়োলজিতে এবং ফিজিক্স আর কেমিস্ট্রিতে 75 আপ, মানে 80 করতে পারলে তো এখন খুবই ভালো। 80 ছাড়া এখন সিলেকশন হবে না। এখন যে দিন দিন কাট অফ যাচ্ছে। 720 মধ্যে এবছর জেনারেলে 635 গেছে। তো তুই কত পেয়েছিলিস? 530 না? হ্যাঁ, আমি 535 পেয়েছিলাম আগের বছর, এই বছর। আর এই কোনো ওই অনলাইনে জিএনএম এর জন্য একটা কোচিং সেন্টার ভর্তি হয়েছিল, 5-6 মাসে কোর্স ছিল, বাকি যা পড়েছে সব সেলফ স্টাডি করে পড়েছে। আর তোমাদের একটা ক্র্যাশ কোর্স, হ্যাঁ ক্র্যাশ কোর্স, হ্যাঁ ক্র্যাশ কোর্সটা আমি নিয়েছিলাম এই কারণেই, যাতে নিজের প্র্যাকটিসটা ঠিকঠাক হয়, মক টেস্টগুলো আমি দিতে পারি এবং নিজের যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে, মানে আগে তো প্রথম তো 90, 91, 92 এরমভাবে, আস্তে আস্তে তো স্কোরটা আমার 100-র কাছাকাছি গিয়েছে। মানে যারা শুরু করবে তারা একটা, আমার মনে হয় যে একটা কোচিং কিছু নিলে তারা ভালো, সে একটা ওয়েতে চলবে, ঠিক ওয়েতে, কারণ একটা পড়াশোনা এনার্জিটা তার থাকবে। আর যে সেলফ স্টাডি করবে সে হয়তো নতুন নতুন ছেলে সেলফ স্টাডি সে নিজে কিছু বুঝতে পারবে না। যারা পুরনো হয়ে গেছে 2-3 বছর, সব ক্লাস আমি বলবো রেকমেন্ড করবো না, যদি নাও ভালো লাগে সব ক্লাস করার দরকার নেই, যেগুলো তোমার ভালো লাগে সেগুলোই করো। এরকম নয় যে তুমি কোচিং নিচ্ছ মানে ওখান থেকেই সব করতে হবে, কারণ কোনো মানে নেই। এমন অনেক কোচিং সেন্টার রয়েছে যেখানে 2টো সাবজেক্ট ভালো পড়ায়, কেউ 3টে পড়ায়, এখন ওখানে মানে তোমার যেখান থেকে যেটা ভালো লাগে মনে হচ্ছে যেখান থেকে ভালো দিচ্ছে কন্ট্যাক্ট, সেখান থেকে সেটা নেওয়া দরকার। একদম ওইটাই। আর এবার তোমাদের অনেকে প্রশ্ন হতে পারে তাহলে ডাব্লিউকেপিতে যাচ্ছে না কেন? কারণ এই যাচ্ছে না একটাই কারণ, এই দৌড়তে পারবে না, মেনলি হচ্ছে একদম দৌড়তে একদম পারবে না। আর তারপরে ওই ডাব্লিউপিকেপি স্বপ্নই নয়, আমার সাথে কম্পিটিশনে মক টেস্ট দিত, তাই ওর র্যাঙ্ক 1 এসেছে। তোমরা 4 নম্বর টেস্টটা দেখো, যা টেক্সট বুক আছে, ডাব্লিউপি কনস্টেবল সেকেন্ড র্যাঙ্ক 1, আর 1 নম্বর টেস্টটা দেখো সৌরভ মন্ডল 5, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বাকিগুলো 74, 75, 77 করে সব মক টেস্ট পেত। বাকি হায়ার লেভেল সিএইচএসএল ঘটনা তোমাদের বললাম, টায়ার 1 হয়েছে, টায়ার 2তে জিকের জন্য গোলমাল করে দিয়েছে। আর ক্লার্কশিপ দিয়েছে, ক্লার্কশিপের তো রেজাল্ট কবে বেরোবে কোনো ঠিক নেই। আর একটাই স্বপ্ন যে আমি জিএনএম করবো, মানে জিএনএমই করবো। এখন কি বলতে চাই, যারা জিএনএম এবার দেবে তাদের তুই এখন থেকে কীরকম ভাবে পড়লে তারা মোটামুটি তাদের একটা ভালো স্কোর আসবে, কীরকম ভাবে পড়তে হবে এখন থেকে? এত বেশি টাইম নিয়ে দাও, জুন জুলাই এক্সাম। হ্যাঁ, দেখতে গেলে 6-7 মাসের মতো টাইম আছে। তো যারা ফ্রেশার্স একদম, তাদেরকে তো অবভিয়াসলি পুরো সিলেবাসটা কভার একবার করতে হবে 3-4 মাসের মধ্যে করে, যেহেতু এখন কম্পিটিশন একটু হাই হচ্ছে দিন দিন, হ্যাঁ যেহেতু কোশ্চেন সোজা করছে এবারে, যেহেতু তাই মানে কি হবে সেটা কিন্তু কেউ জানে না। তোমাকে একদম হার্ড যেটা লেভেল হয় সেটার জন্য প্রিপেয়ার হতে হবে, আবার যদি ইজি আসে সেটার জন্য প্রিপেয়ার হতে হবে। মানে তোমাকে যদি দমে হার্ড হয়ে যায়, তুমি যদি দমে ইজি প্রিপারেশন করছো, সেখানে তোমার স্কোর অনেক কমে যাবে। আবার যদি অনেক ইজি দিয়ে দেয়, সেখানে তুমি যদি সিলে মিস্টেক্স করো, সেখানেও তোমার স্কোরটা যতটা দরকার ততটা হবে না। কাট অফ জিনিসটা আর এই যে সিলেকশন হওয়া, এই দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। এটা টোটালি অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেটা কোয়েশ্চেনের প্যাটার্ন তো মেনলি অবভিয়াসলি 100-এর মধ্যে 90% কোয়েশ্চেন প্যাটার্নের উপরেই নির্ভর করে। এছাড়া আরও যেগুলো রয়েছে এএনএম, যে আরেকটা কোর্স রয়েছে, ওইখানে যারা যেতে চায় তারা কিন্তু জিএনএমটাকে অতটা করে না, টার্গেট করে না। এএনএম এর জন্য কাট অফ বেশি যায়। হ্যাঁ, এএনএমে তো অবভিয়াসলি 1000 র্যাঙ্কের মধ্যেই সব সিট শেষ হয়ে যায়, জেনারেল ওবিসি। এসসিদের মোটামুটি 2500-3000 পর্যন্ত যায়, এবং ইডাব্লিউএসটাও যায় মোটামুটি। বাট জেনারেল ওবিসি ওই 1000-এর মধ্যেই প্রায় শেষ। এই কারণেই আর কি এখন, আগের বছর 2023-এ 3700 গিয়েছিল জিএনএম, আর এই বছর সেটা গিয়েছে 4000-এর সামথিং, মানে 3998 সামথিং ওরকম পর্যন্ত গিয়েছে থার্ড রাউন্ড পর্যন্ত। এইবারে তোকে যদি আমি একটা কথা বলি, তোর জিএনএমটাই তুই কেন কর, তোর ইচ্ছা যে আমি জিএনএমটাই করবো, এটা তোর জিএনএম কেন এত কিছু থাকতে মনে চারদিকে, জিএনএমটা পোস্ট অফিসে চাকরিটাও ছেড়ে দিয়েছো কেন, তো জিএনএমটাই কেন তোর মনে হয় যে বেটার আমার পক্ষে? অবভিয়াসলি আমি যেটা জানি, যে আমি যতজনের সাথে কথা বলেছি তাদের সাথে আমি এটা জানি যে মেডিকেল ফিল্ডের প্রতি যে একটা ইন্টারেস্ট, মানে আমি অবভিয়াসলি তো চাইছিলাম যে ডাক্তার হওয়ার, এমবিবিএস বা বিডিএস করার, নিট দিয়ে যেটা আমি করেছিলাম। তারপর যখন আমি দেখলাম যে এটাতে আমার অবভিয়াসলি, এরকমটা বলবো না যে আমি ডিজার্ভ করি না, বাট এটা আমার দ্বারা সম্ভবই নয়, মানে সম্ভব, বাট ওইটার থ্রুতে যে জার্নিটা আমার আসবে, সেটা মানে আমার পক্ষে কমপ্লিট করা আমার মনে হয়েছে একটা, সেই কারণে আমি এই রাস্তাটা। আর যারা নিটের প্রিপারেশন নেই তারা হয়তো ক্লাস 10, 11 থেকে 12 থেকে নেই একদম, কিন্তু এই এত সব ব্যাপার জানতো না। আমি তোমাদের সত্যি কথা বলছি, কারণ আমার কাজ ক্লোজ বন্ধু, তো তার জন্য আমি সব বলতে পারছি। এই 2021-এ যে জিএনএম পরীক্ষা হচ্ছে সেটাও জানতো না যে জিএনএম পরীক্ষা এরকম হয়, ব্যাপার গাইড করা কেউ থাকে না আমাদেরকে, আমাকেও গাইড করা কেউ থাকে না। আমি যেমন 2022 থেকে জেনেছি, 2022 থেকে জেনেছি, ফার্স্ট বলেছিল 2022-এ, কারণ 2022-এর জানুয়ারি মাসে আমি জানতে পেরেছি 1-2 বছরের প্রিপারেশনে কেউ নিট এরকম ক্লিয়ার করতে পারে না। যারা নিট ক্লিয়ার করে তারা 10, 11 থেকে প্রিপারেশন নিচ্ছে একদম। এইবার
ড্রপার যখনই হয়ে যাবে না, একটা ইয়ার যখনই তোমার ইয়া হয়ে যাবে, তখন তুমি যখনই ওই পড়াশোনাটার থেকে কালচারে ইয়া হয়ে যাবে, তারপরে আর ওইটা ধরে ম্যানেজ করাটা, যেটা একটা ফ্রেশার ক্যান্ডিডেট যারা এই সদ্য 10 পাস করে 11-এ উঠেছে তাদের কাছে তুলনামূলকভাবে অনেকটা ইজি। যেমন কারণ সেখান থেকে সব কোশ্চেন সব আছে, মানে যেহেতু ওই লেভেলের। অবভিয়াসলি ওইটাই, আর ফ্রেশ মাইন্ডে থাকে, সব কিছু কালচারে থাকে, সব কিছু প্রত্যেকটা টপিক, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টে সাবজেক্টেই তাদের সমানভাবে ইয়াটা মানে ওটা প্যাটার্নটা ঠিকঠাক কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারে। বাট যখনই তোমার ড্রপ ইয়ার হয়ে যাবে, ওটা মেনটেন করাটা খুবই টাফ। 1 বা 2 বছর হলে ঠিকই আছে, 1 বা 2 বছরের মধ্যে অনেকে 90% ছেলে করে নেয় ক্র্যাক। বাট যারা পারে না তাদের কিন্তু 4-5 বার লেগে যায়। আমার মনে হয় না ওটা করাটা ওয়ার্থ ইট হবে। আমার কাছে ওইটাই প্রবলেম হয়েছিল, ওই কারণে আমি আর অন্য ইয়ে ভাবিনি। তারপর আমি ভেবেছিলাম যে পরবর্তীতে আমি জেন পাসে পরে প্যারামেডিক্যালটা, ওইটা তো মোটামুটি একটা অপরচুনিটি রয়েছে, বাট অবভিয়াসলি জেএনএম তো আর জেন পাসের লেভেলটা অনেকটা কম, মানে স্যালারিও কম সেখানে, তাই না? আর জিএনএম এর হায়ার স্টাডির যে অপরচুনিটি সেটা নেই রয়েছে জিএনএম জিএনএম থেকে যে সেন্ট্রালের এক্সামগুলোর অপরচুনিটি, সেটা কিন্তু অতটা নেই প্যারামেডিক্যালে। এবার তোমাদের আমি একটাই কথা বলছি, তোমরা যারা ভাবছো যে আমি জিএনএম বা ডাব্লিউবি কেপি কনস্টেবল, কারণ একে দেখছো এই ডাব্লিউবি কেপিতে এই জন্য যাবে না, কারণ ও দৌড়তে একদম পারে না। আর ওই জবটাও আমার পক্ষে করাটা সম্ভব নয়, মানে ট্রাফিক ডিউটি বা এইসব যে নাইটের যে হ্যাকটিক ডিউটিগুলো থাকে, ওগুলো আমি অতটা মানে মানে করতে অবভিয়াসলি পারবো। টাকার জন্য অনেকেই তো ভাবে যে করাটা কি একবারে মুশকিল, বা নিজের একটা ইচ্ছা বলে একটা জিনিস, নিজের একটা যে এটা যে এইটাই তোমাদের বললাম, পোস্ট অফিসের জবটা ছেড়ে চলে এসেছে, গেছিলো সেখানে 10-15 দিন ছিল, তারপর তো বলছে আমি আর পাচ্ছি না ভাই, আমার দ্বারা হবে না, দিয়ে আমি একে টাকা পাঠিয়েছিলাম, ফ্লাইটে করে ঘর চলে এসেছে। ভাবো, তাও জিএনএম করবো না, জিএনএমই করবো। তোমরা যারা জিএনএম প্রিপারেশন নিচ্ছ, যারা মেয়ে আছো, তারা এখনো দেখছো, বা ছেলেদের পক্ষে একটু টাফ আছে, যারা ডার্টস ব্যাকগ্রাউন্ড থেকে জিএনএম, তাদের অনেক টাফ। কারণ আমি একবার দিয়েছিলাম 2022, আমি তখন তারা বলছি না ঘটনা যে আমি কত পেয়েছিলাম না পেয়েছিলাম, কারণ আমিও তখন জানতাম না, ফ্রেশ ছিলাম, স্কোর বলছি না। মেয়েদের পক্ষে সোজা পড়ে জিএনএম, মানে যারা মনে হয় যে যারা আমি পারবো, তারা কি মানে কাট অফ সোজা ঠিক বলবো না, এখন তো মেয়েদের ক্ষেত্রে প্রচুর কম্পিটিশন। মানে ধরতে গেলে 2 লাখ যে পরীক্ষা দেয়, তার মধ্যে অবভিয়াসলি 90% মেয়েই দেয়, 10% ছেলে দেয়। এই কারণেই, কারণ ছেলেরা জানে যে আমাদের পক্ষে সম্ভব হবে না। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয় সেটা আশা করি আর কাউকে বলতে হবে না, সবাই জানে কোথায় কি হয়, কত কি কোথায় কি পড়াশোনার গুরুত্ব রয়েছে, কোথায় গুরুত্ব নেই, সেটা সবাই জানে। আর তোমাদের একটা কথা বলি, জিএনএমও কারণ প্রচণ্ড ঘাপলা হয়েছিল, যেমন আমাদের শুধু পশ্চিমবঙ্গে যে পুলিশে, ওয়েস্টবেঙ্গল পুলিশে বা ফুড এসআই এরকম ঘাপলা সে নয়, 2022-23 পেয়ে যেত, আমাদের ঘাপলার জন্যই পাইনি। কারণ আমাকে বলেছে সব কিছু ব্যাপার, তোমাদের কী বলবো, কারণ মোবাইল নিয়ে তোমরা দেখেছো যে ইউটিউবে তোমরা ভিডিও দেখেছো যে মোবাইল নিয়ে আসছে পায়ের তলে, ওগুলো সব জিএনএমে সব ঘাপলাগুলো হয়েছে, তার জন্য কাট অফটা এতটা গেছে। কারণ তাছাড়া এতটা কাট অফ এতটা সম্ভব নয় তোলা। একটা কম্পিটিটিভ এক্সামে 80% স্কোর করাটা অতটা, যতটা মানে চারটিখানি কথা নয় অবভিয়াসলি, তারপরেও মানে এত র্যাঙ্ক, মানে 2022-এ আমার 90.5833, তাতে র্যাঙ্ক হয়েছিল 380। তার মানে আমার উপরেও 300 জন এমন ছিল যারা 95-100 করে মার্কস পেয়েছিল, 105 এরকম পেয়েছে অনেকে। অতটা পাওয়া 10 জন 20-25 জন ছেলে 115, সেখানে এত লেভেল তার এমন কেউ নেই যে 105-10 করে পেয়ে যাবে। সেটাই, তারা যদি ওইরকম ভাবে ওইটা পেতে পারে, তাহলে তাদের কাছে ডাব্লিউবিসি এইসব এক্সাম ক্র্যাক করার কোনো ব্যাপারই নয়, তাই না? মানে যদি একটা 115-এর মধ্যে কেউ 102, 104, 105 পাচ্ছে, তার মানে তো একটাই দাঁড়াচ্ছে যে তার ওই 6টা সাবজেক্টের মধ্যে মানে পুরো একদম ইয়া রয়েছে, যেটাকে বলে আর কি বলে স্মুথনেস, মানে সে যাই এক্সাম দেবে একদম সে একদম ইজিলি ক্র্যাক করতে পারবে। তাহলে তারা করে না কেন? এই কারণেই করে না, কারণ তাদের দ্বারা সম্ভব নয়, অবভিয়াসলি তারা চিটিং করেই পায়। আর এই কারণেই এখন এএনএমের যে 2 বছর পরেই চাকরি একদম কনফার্ম পেয়ে যাচ্ছে, 27,000 সামথিং স্যালারি, সে হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বলে যে পোস্টটা রয়েছে গ্রামে গঞ্জে, ওই হেলথ সেন্টারগুলোতে ওইটা চাকরি হয়। ওই কারণেই এখন মেয়েদের ওই পোস্টের জন্য এত কম্পিটিশন। আর তোমাদের একটা কথা বলছি, ডাব্লিউবিকেপিতে ফর্ম ফিল আপ করেছে, তাই আমি বলছিলাম যে তুই ফর্ম ফিল আপ করিস না, কারণ তুই তো আমাদের কাট অফটা বাড়িয়ে দিবি, যেহেতু তুমি দেখো আপনি এক্সাম দেবো না, এক্সাম আর দেবে না, কারণ জিএনএম ভেঙেছে। এমনিতেও এক্সাম কেন দিত জানো? কারণ এর গ্রামের বা আশেপাশে অনেকেই বলতো যে কী করছে তোমার ছেলে, কারণ অনেকে 60-65 পেয়ে চাকরি পেয়ে গেছে, সেখানে এই ধরো 80-82 তোমরা মক টেস্টের স্কোরগুলো দেখেছো, তো আমি তোমাদের স্ক্রিনশট দিয়েছি, বা তোমরা গিয়ে 4 নাম্বার টেস্টটা দেখবে, ডাব্লিউবি কনস্টেবলের 1 নাম্বার র্যাঙ্ক আছে, আর 1 নাম্বার যে ডাব্লিউবি কনস্টেবলের টেস্ট সেটা 5 নাম্বার সৌরমণ্ডল বলে এটা এরকমভাবে ছবি দেওয়া আছে, সেটা তোমরা দেখবে। এই জন্য দিত যে স্কোরটা কাট অফটা বাড়িয়ে দিত, 85-90 তুলে দিত, মানে কেপি কনস্টেবল 100 আর 85-80 তুলে দিত। তারপরও দেখাতে চেয়েছিল যে দেখো আমিও পারি, কিন্তু আমি দৌড়তে পারি না, এই জন্য আমি ডাব্লিউবিকেপিতে আসছি না।
তাই জন্য আমি বলছিলাম ভাই তুই এক্সাম দিস না, আমাদের তুই বিপদ ঘটাবি, তার জন্য এই জিএনএম পেয়ে গেছে, আর তো এক্সাম দেবে না, এক্সাম দিতে যাতে দেওয়ার টাইমও পাবো না, যাবো না হয় এক্সাম দিতে আর যাবে না। আর পিএসসির জন্য তো পিএসসির ক্লার্কশিপ দিয়েছে, সেখানেও তো এখন রেজাল্ট এখনো ঠিক নেই। এবারে এর ডেসক্রিপটিভও ভালো আছে, কিন্তু যেহেতু জিএনএম করছে আর মানে পাস করলে মনে হয় না যে দেবে আমার। এইবারে যারা ধর প্রিপারেশন চলছে তাদেরকে তুই কি বলতে চাস, যে তারা মানে যারা ভটকে যাচ্ছে এখানে ওখানে ওবিসি কেসের জন্য, তাদের তুই কি বলতে চাস? হ্যাঁ, টার্গেটটা ঠিক রাখাই উচিত, মানে একটা বা দুটোকে কেন্দ্র করে মানে এক্সাম তো হবেই যারা, হ্যাঁ। কারণ আমিও এই ফেসে আছি, এই জন্য এক্সাম হবেই, তুমি পড়ে যাও, তোমার উপায় কিছু আছে? তুমি ধরো এইটার পেছনে 2 বছর 3 বছর টাইম দিয়েছো, এবারে তুমি যদি ছেড়ে দাও 2-3 মাস 4 মাসের জন্য, তাহলে তোমার সেটা সবচেয়ে বোকাম হবে। কারণ আমি নিজেও বুঝতে পারছি, কারণ আমার চেহারা দেখে বুঝতে পারছো দিন দিন আমার মানে ডিপ্রেশনে সবাই চলে যাচ্ছে, আমি একা নয়। তাও তুমি পড়ে যাও, তোমার উপায় কিছু আছে? যখন স্বপ্ন দেখেছো সেটাকে বাস্তবায়িত করতেই হবে। তোমাদের একটাই কথা বলে, তোমরা পড়ে যাও, যারা জিএনএম এর জন্য পড়েছো তোমরা হয়তো ভিডিও দেখে উপকৃত হলে, তোমরা ভালো করে পড়ে যাও। আর চ্যানেলটা যদি মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ একটা দেখো তুমি একটা ভিডিও ফালতু দিন, যাদের সব জেনুইন আমার এক্সপিরিয়েন্স উপর দিয়েছি, যে আমি কীভাবে মানে একটা আর্টস স্টুডেন্ট যে ম্যাথে কতটা ভয় পায় সেটা একমাত্র আমি জানতাম, কারণ তোমাদের বলেছি আমার মাধ্যমিকের সবচেয়ে কম। এই তুই বল আমার ম্যাথের নিয়ে তুই কিছু বল মাধ্যমিকে। হ্যাঁ, ওইটাই প্রথম মানে আমি তো জাস্ট লিটারালি এইটাই ভেবেছিলাম যে তোর দ্বারা হবে না, ম্যাথে ছেড়ে দে, বাকিগুলো ফোকাস কর, ম্যাথে 15 টার্গেট কর, এরকম বলেছিলাম। যে যেগুলো মোটামুটি স্কোরিং টপিক যেগুলো সেগুলোই কর, ওইগুলোই ভালো করে প্র্যাকটিস কর, বাকি মানে রিজনিং বা জিকে এই দুটোতে বেশি ফোকাস কর। আমি ওকে ওইটাই বলেছিলাম, কারণ তখনকার দিনে ওই 55-50 ওরকম কাটাও যেত। 2022 যা অবস্থা, তোমাকে কিন্তু 3টা সাবজেক্টেই সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং তোমাকে স্কোর করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ এখন যে কাট অফ যাচ্ছে মানে ম্যাথ যে 100% টার্গেট রাখতে হবে, রাখতেই হবে ওইটাই। তো সবার শেষে আমি একটাই কথা বলবো যে যার যেটাই টার্গেট হোক, আর এনএম হোক, জিএনএম হোক, বা এইদিকে ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, কেপিএসআই, ডাব্লিউপিএসআই, বা এসএসসি যে কোনো এক্সাম, এসএসসি জিডি হোক, বা আর্মি হোক, বা নেভি হোক, তার যেটাই টার্গেট হোক না কেন, যদি তুমি ঠিকঠাকভাবে নিজের 100% দিয়ে নিজের নিষ্ঠার সঙ্গে একদমভাবে প্রিপারেশনটা নাও, এবং তুমি তো এরকমভাবে কোনো ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছ না, বা একবারে যে হায়ার একদম জয়েন্ট অ্যাডভান্সের প্রিপারেশন নিচ্ছ না, যে তোমাকে আইআইটি ক্র্যাক করতে হবে করতে হবে। তুমি যেগুলো নিচ্ছ সেগুলো তোমার পক্ষে সম্ভব, তুমি জানো বলেই নিচ্ছ। তো ওইটার জন্যই তুমি এগুলো যদি ঠিকঠাকভাবে করো, তাহলে অবভিয়াসলি একদিন না একদিন সাকসেস পাবে। আমারও এই এক্সামটা চান্স পেতে 3 বছর লেগে গেছে, অবভিয়াসলি 2022-23। বুঝলে নিজের তো কিছু ভুল থাকবে, আমার জাস্ট 3-4 মার্কসের জন্য 2022-ও 3-4 মার্কস যদি দেখা হয়, 2023-ও 5 মার্কস, এরকমভাবেই সিলেকশনগুলো ছেড়ে যায়। বাট একদিন না একদিন সাকসেস হয়ই, একদিনে না হোক একদিন হবেই। এইটাই বলে আমি ভিডিওটা শেষ করবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বিদ্যুৎ খুব ভালো ভিডিওই বানায়। আমি প্রায় মানে অনেক চ্যানেল দেখেছি মানে এরকমভাবে জেনুইন, যে যারা মানে পিছিয়ে পড়া মানে ব্যাক বেঞ্চার টাইপের, যাদের আর কি মাধ্যমিকের যে অনেক কম মার্কস রয়েছে বা ইয়া রয়েছে, তারা মানে কিভাবে যে একটা জায়গাতে পৌঁছাতে পারে। তো ওরকমভাবে ইয়ে করার জন্য চ্যানেলটা খুবই হেল্পফুল।